কাঠেলতলা গ্রামের বেশিরভাগ মানুষই তাদের জীবিকা নির্বাহ করে জঙ্গলের কাঠ কেটে। আর সেই জন্যে প্রতিদিনের মতো সকাল হতে কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলের গহীনে এসেছে গরিব কাঠুরে গণেশ। আজ যেন একটু বেশি কাঠ কাটতে পারি। কমলাটা কাল রাত থেকে ভীষণ চিন্তায় আছে। ঘরে চাল ডাল প্রায় শেষ, ওইদিকে আবার ধারের টাকাও পরিশোধ করতে হবে। না, শরীরটা যতই ক্লান্ত হোক কোনোভাবেই কাজ থামানো যাবে না। আজ কাঠ কম কাটলে কাল যে হাড়িতে ভাত চড়বে না। কি রে গণেশ, আজ দেখছি অনেক কাঠ পেয়েছিস। মাল করেও ভালোই কামাচ্ছিস তাহলে। কি যে বলেন রামলাল বাবু, কামাতে আর পারছি কই। এই কাঠগুলো বিক্রি করে যা আসবে তা দিয়ে আবার সংসারের বাজার করতে হবে। বাজার বাজার করবি কি করে? ওসব বাদ দে, আগে কর দে, তারপর যা করার করবি। কর? কিসের কর? জমিদার বাবু নতুন হুকুম, আজ থেকে জঙ্গল থেকে যে কাঠ কাটবে তাকে কাঠের দামের অর্ধেক কর দিতে হবে। কিন্তু বাবু, আমরা তো বছরের পর বছর ধরে এই জঙ্গল থেকে কাঠ কেটে খাচ্ছি। আমার বাবার বাবাও এই একই কাজ করেছে। কই, কখনো তো এমন নিয়ম ছিল না। আগে ছিল না, এখন হয়েছে। এত কথা বাদ দিয়ে যা বলছি তাই কর। জমিদারের আদেশ মানতেই হবে। আমার ঘরে একদানা চাল নেই, আপনাকে টাকা দিয়ে দিলে খাবো কি? আর সংসারই বা কি করে চলবে? একটু দয়া করুন রামলাল বাবু, গরিবের উপর এত জুলুম করবেন না। দয়া দেখানোর লোক আমি নই, বুঝলি? হয় কর দিবি, নয়তো কাঠ রেখে চলে যাবি। রামলালের কথার উত্তরে আর কিছু বলল না গণেশ। উল্টো অসহায়ের মতো সমস্ত কাঠ বিক্রি করে তার অর্ধেক টাকা রামলালের হাতে তুলে দিয়ে বাড়ির দিকে রওনা হলো সে। কি গো, আজ তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বলো তো? আর বাড়ি ফেরার পর থেকে দেখছি কেমন চুপচাপ হয়ে গেছো। কি হয়েছে? কাঠ বিক্রি করতে কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? কাঠ বিক্রি করতে তেমন অসুবিধা হচ্ছে না, কিন্তু জমিদারের নতুন নিয়ম করা নিয়ে মনটা ভীষণ খারাপ। জমিদার আবার নতুন করে কি নিয়ম বাঁধলো বলো তো? আজ থেকে জঙ্গলে কাঠ কাটলে নাকি কাঠ বিক্রির অর্ধেক দাম জমিদারকে দিতে হবে কর হিসেবে। বলছো কি গো? জমিদার আবার কেমন নিয়ম করলো? হ্যাঁ, তবে আর বলছি কি, আজ কাঠ বিক্রি করে যা পেয়েছিলাম তার অর্ধেক রামলালকে কর হিসেবে দিয়ে যা ছিল তা দিয়ে এক সের চালও কেনা গেল না। এখন তো দেখছি আমাদের মতো গরিবদের না খেতে পেয়ে মরতে হবে। কি করব বলো, গরিবের কথা শোনার মতো যে কেউ নেই। পাপা, বাড়িতে কেউ আছো? অনেক দূর থেকে হেঁটে এসেছি, ভীষণ তৃষ্ণা পেয়েছে। আমাকে একটু জল দেবে? কেন দেব না? আপনি আসুন, আসুন আসুন, ভেতরে আসুন।
মাগো, সকাল থেকে কিচ্ছু খাইনি, যদি একটু ভাত দিতে ভীষণ উপকার হতো। ভাত? কিন্তু কমলা, ঘরে কি একটু ভাত নেই? নেই বলতে দুপুরের বেঁচে যাওয়া অল্প একটু ভাত আছে, ভেবেছিলাম ওটা দিয়ে রাতটা পার করব। যা আছে সেটাই বাবাকে দাও, আমরা না হয় আজ না খেয়েই থাকবো। আহ, অনেক তৃপ্তি করে খেলাম মাগো। তোমরা একজন ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করেছো। দেখো, বিধাতা তোমাদের এর প্রতিদান নিশ্চয় দেবেন। তোমরা অনেক সৎ, তবে তোমাদের এই সততা আর দয়ার পরীক্ষা এখনো শেষ হয়নি। কাল ভোরে জঙ্গলের পুরনো বটগাছটার নিচে চলে যেও। বটগাছের নিচে যাব? কিন্তু কেন সাধু বাবা? গণেশের কথার আর কোনো উত্তর না দিয়ে উল্টো উঠোন থেকে বেরিয়ে গেল সেই বৃদ্ধ সাধু। বৃদ্ধ সাধুর বলে যাওয়া কথাটা ভাবতে ভাবতে সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারল না গণেশ। আর তাই অন্য দিনের মতো কাঠ কাটতে না গিয়ে আজকে সোজা জঙ্গলের সেই পুরনো বটগাছের নিচে চলে গেল সে। এটাই কি সেই গাছ যার কথা ওই সাধু বাবা ইশারায় বলেছিলেন? গাছটা কি কাটবো? আচ্ছা, একবার কেটে দেখি কি হয়। ভাবতে ভাবতে গাছটাতে কোপাতে শুরু করলো গণেশ, আর পরপর কয়েকটা কোপ দিতে এক ধরনের অপূর্ব সুগন্ধ বের হতে শুরু করলো গাছের ভেতর থেকে। এর খানিক বাদে গণেশ লক্ষ্য করলো বটগাছের ভেতরটা পুরোটাই জুড়ে আছে চন্দন কাঠ দিয়ে। এ কি, এটা যে চন্দন কাঠ! কিন্তু এত বড় চন্দন কাঠ এর ভেতরে এলো কি করে? আর ওই সাধু বাবাই সেই কথা জানলো কি করে? না, কিছুই দেখছি মাথায় আসছে না। থাম গণেশ, থাম বলছি, তুই আর একটা কাটেও হাত দিবি না। কেন? এই গাছটা তো আমি কেটেছি, তাইলে হাত দেব না কেন? জঙ্গল জমিদার বাবুর, জঙ্গলের ভেতরে যা আছে সবই জমিদার বাবুর সম্পত্তি। এই চন্দন কাঠও এখন থেকে জমিদার বাবুর। রামলাল, দেখেছিস এতগুলো চন্দন কাঠ কেমন একসাথে আমার ভাগ্যে এসে ছুটলো? সবই আপনার কপাল জমিদার বাবু। ওই গরিব কাঠুরের ভাগ্যে সব মানায় নাকি? শুধু কপাল না রে, এখানে তোরও অনেক কারসাজি আছে। হা 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 হা। ইয়ে মানে কথাটা অবশ্য মন্দ বলেননি। এ কি, চন্দনের কাঠে চন্দনের গন্ধ নেই কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না জমিদার বাবু। থাকবে কি করে জমিদার? অন্যায়ভাবে কেড়ে নেওয়া সম্পদ কখনো আশীর্বাদ হয়ে থাকে না। এই চন্দন কাঠ শুধু সৎ মানুষের হাতেই তার আসল মূল্য ধরে রাখে।
আর তোমার মতো অসৎ লোকের কাছে থাকে সাধারণ কাঠ হয়ে। এই মানে সাধু বাবা, আমি বিশাল বড় অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি অসৎ উদ্দেশ্যে কিছু করলে এমনটা হবে। দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। অপরাধ যার কাছে করেছো ক্ষমাও তার কাছেই চাও। আমি ক্ষমা করার কে? গণেশ, আমাকে তুই ক্ষমা করে দে। লোভে পড়ে তোর প্রাপ্য জিনিস কিনে নিয়েছিলাম। আমি বুঝতে পারিনি লোভ করা কতটা অন্যায়। আর এই চন্দন কাঠগুলো আজ থেকে তোরই। শুধু তুই আমাকে ক্ষমা কর। দয়া করে আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাইবেন না জমিদার বাবু। না গণেশ, তুই আমাকে আর বাধা দিস নে। আমার অপরাধের প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে। আর তাই আজ থেকে জঙ্গলের শুকনো কাঠ কাটার ওপর কোনো কর থাকবে না। গ্রামের কোনো কাঠুরেকে কখনো আমার লোক হয়রানি করবে না। জমিদার বাবু, আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়ে আমার মতো আরো অনেক গরিব কাঠুরেকে বাঁচালেন। এর প্রতিদান হিসেবে নিশ্চয়ই বিধাতা আপনারও মঙ্গল করবেন। সেদিনের সেই ঘটনার পর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় কয়েক মাস। আর এই কয়েক মাসে বদলে গিয়েছে অনেক কিছুই। চন্দন কাঠ বিক্রি করে ছোট্ট একটি কাঠের ব্যবসা শুরু করেছে গণেশ। অপরদিকে প্রজাদের সেবায় নিজেকে সঁপে দিয়েছেন জমিদার বাবু।